ডাকছে পাহাড় এই বর্ষায়, পাহাড়ে ডাকে মন উতলা। ভাবছি পাহাড় না জঙ্গল, বর্ষায় পাহাড় জঙ্গল এক রূপবতী রূপ ধারণ করে, না গেলে হয়। তাই বেরিয়ে পড়লাম কোনো রকম প্ল্যান ছাড়া, না কোনো ডেস্টিনেশনের ঠিক ঠিকানা, না কোনো রুম বুকিং। বর্ষায় নাকি পাহাড়ের হোমস্টেগুলো প্রায় ফাঁকাই থাকে। বেলা 3টা বাজে, বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম। মেঘের চাদর পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে আমাদের, খুব ভালো লাগছে, এক অন্য অনুভূতি। আমরা NH-12 ধরে বারাসাত হয়ে আমরা কৃষ্ণনগরের দিকে যাচ্ছি। এখন এই বাইপাস রোডগুলি হওয়াতে রাস্তাটা এত সুন্দর এবং বৃষ্টিতে ভিজে রাস্তা আরও পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, মনে হচ্ছে যে একদম মখমলি। আর এতে করে আমার মনে হয় সময়টাও অনেক কমে যাবে। আর রাস্তার যে ঝাঁকুনি, যে একটা ক্লান্তি বোধ করতাম, একদমই করছি না। বলুন তো কেমন লাগছে আপনাদের এই রাস্তাটা? প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ঘুরতে যাচ্ছেন তো আমার সাথে? পয়লা সেপ্টেম্বর, বর্ষা প্রায় শেষের দিকে। বর্ষায় শরতের আগমনী নিয়ে রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে কাশবন। গাড়ি থামাতে বাধ্য হলাম, সাক্ষী হয়ে থাকলাম বৃষ্টিস্নাত সুন্দর একটি পরন্ত বিকাল। আমরা এখনও ভাবছি কত দূর যাওয়া যায়। ফুলিয়া বা শান্তিপুর এলে আপনারা এরকম রাস্তার দুপাশে শাড়ি দোকান দেখতে পাবেন, প্রচুর আছে এখানে। তাঁতিরা শাড়ি বুনে তাতে মার দেয় এবং মার দিয়ে এভাবে শাড়িগুলোকে শুকায়। এখানে হ্যান্ডলুম এবং পাওয়ারলুমে বিভিন্ন ডিজাইনের তাঁতের শাড়ি বোনা হয়, যা দেশ বিদেশে সমাদৃত। আর হাতে বোনা এই শাড়ি দেখে মুগ্ধ হলাম, কি তার কারুকাজ। এগুলোকে জামদানি শাড়ি বলে। এখন প্রায় বাজছে বিকেল 5:30। আমরা প্রায় 2.5 ঘন্টায় পৌঁছে গেলাম কৃষ্ণনগরে। বাঁদিকে চলে গেলে আমরা মায়াপুর ঢুকে যাব। এখান থেকে বাঁদিকে যে রাস্তাটা গেছে সেটা মায়াপুর ইস্কনের দিকে। আমরা সোজা বেরিয়ে পড়লাম। কিছুটা দূর এগিয়ে আমরা কিছু চায়ের দোকান পেলাম, যেখানে একটু চা বিরতি নিলাম। এই চা বিরতিগুলো আমার খুব ভালো লাগে। সঙ্গে কেক নিয়ে এসেছিলাম, চা আর বিস্কিট খেলাম। গরম চায়ে এরকম কেক ডুবিয়ে খাওয়া সেই মজা। কিছু দূর এগিয়ে যেতে পেয়ে গেলাম আজকে আমাদের প্রথম টোল প্লাজাটি। আমাদের ফাস্ট ট্র্যাকে আমরা রিফিল করে নিয়েছিলাম, খুব সহজে আমরা পার হয়ে গেলাম। রাতে হয়ে গেছে প্রায় অন্ধকার, চারপাশ কিছুই দেখা যাচ্ছে না। আমরা প্রায় 3 ঘন্টা জার্নি করে আমাদের রাত্রে ডিনারের জন্য একটা সুন্দর রেস্টুরেন্ট দেখে দাঁড়িয়ে পড়লাম। নিরিবিলি, খুব সুন্দর পরিবেশ। যেহেতু সারা রাতে জার্নি, তাই আমি বাড়ি থেকে রুটি করে নিয়ে এসেছি। আর এখানে ডিম সেদ্ধ, চিকেন কষা, আর এটা হচ্ছে সবজি। সাধারণত এই ধরনের লাইন হোটেলগুলোতে, ধাবা বলেন, রেস্টুরেন্ট বলেন, ওরা বাইরের খাবার অ্যালাউ করে না। কিন্তু যেহেতু ওদেরকে আমরা রিকোয়েস্ট করলাম যে আমরা ঘর থেকে কিছু খাবারগুলো খাবো, যেহেতু রাতের জার্নি, আমরা এরকম কিছু খাবো না ঘরের খাবার ছাড়া। আর বেশ রাতে যদি খিদা লাগে সেজন্য একটা চাউমিন অর্ডার করেছি ওদের কাছ থেকে, যার জন্য আমরা এখানে বসেছি। আমরা এখানে একটা পানি নিয়েছি, প্রচুর পানি আছে আমাদের কাছে, তাও একটা পানি নিয়ে নিলাম সৌজন্যবোধের জন্য, কারণ এখানে বসে আমরা খাবো
ওরা যে পারমিশন দিয়েছে এটাই তো অনেক বেশি। ঠিক আছে, খাওয়া দাওয়ার পরে আবার কথা হবে। ডিনার করার পরে কিছুটা সময় এখানে আমরা কাটালাম। এই জায়গাটার নাম হচ্ছে অমরপুর, আর রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুড প্যালেস। আপনারা যে কোনো বিরতির জন্য এখানে আসতে পারেন। অমরপুর থেকে ফারাক্কার রাস্তা হচ্ছে 1 ঘন্টার। আমরা ফারাক্কাবাদে পৌঁছে গেলাম। যেটা ভয় ছিল তাই হলো, প্রচণ্ড জ্যাম। রাস্তার কোথাও কিন্তু আমরা এক দণ্ড দাঁড়াইনি এরকম জ্যামে। জ্যাম ছাড়লো, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই ব্রিজের রাস্তাটা আর ভালোই হলো না। শুনতে পেলাম পাশে নাকি নতুন ব্রিজ হচ্ছে, হয়তো পরের সফরে মিলবে। আমরা আস্তে আস্তে মালদার দিকে এগিয়ে যাচ্ছি। চারপাশটা এতই অন্ধকার, কিছুই দেখাতে পারছি না, শুধুই রাস্তা এবং সেই রাস্তায় জ্বেলে থাকা আলোগুলো। নাইট ভিউটা দারুণ লাগছে, আপনারা একটু উপভোগ করুন আমার সাথে। আমরা আরেকটা টোল প্লাজা পেলাম। এই টোলগুলি হওয়াতে যেহেতু ফাস্ট ট্র্যাকের ব্যবস্থা আছে, খুব তাড়াতাড়ি আমরা এই টোল প্লাজার জ্যামগুলো এড়িয়ে যেতে পারছি। এতে করে আমাদের সফরের সময় অনেক কমে যাচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই বের হওয়ার আগে আপনাদের ফাস্ট ট্র্যাকটা চেক করে নেবেন, তা না হলে বিভিন্ন রকম ঝামেলায় পড়তে হয়। আমরা আরেকটা টোল প্লাজা চলে এলাম। এটা বিহারের মধ্যে পড়েছে, সুরজাইপুর। আমাদের মোটামুটি ওয়ান ওয়ে টোল পড়েছিল 750 টাকার মতো। এখানে একজন আমাদেরকে স্বাগত জানালো। এই টোল প্লাজাটা একদমই ক্লিয়ার ছিল, আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। সুন্দর একটা ভোরের দেখা মিলল। আর ভোরের প্রথম আলোতে চারপাশটা কেমন পবিত্র এবং প্রস্ফুটিত লাগছে আমার কাছে। আর উত্তরবঙ্গে ঢোকার সাথে সাথেই চারপাশের পরিবেশটা কেমন যেন বদলে গেল। আর এই আমাদের গন্তব্য যেদিকেই থাকুক, এই যে পথের বৈচিত্র্যময় এই জিনিসগুলো, রাত দিন, পাহাড় জঙ্গল নদী, এই যে ভিউগুলো, এগুলি আমাকে সবসময় বেশি আকর্ষণ করে। এখন আমরা চলে এলাম বাগডোগরা। সোজা চলে গেল পানির ট্যাঙ্কি। আমরা ডান দিকে মোড় ঘুরব। আমরা ব্যাংডুবি পানিঘাটা হয়ে চলে যাব দুধিয়া হয়ে মিরিক। এই রাস্তাটা আমার কাছে একদমই নতুন। গাড়ি নিয়ে অনেকবার এসেছি, কিন্তু এদিকে কখনো যায়নি। ভোরে সবাই মর্নিং ওয়ার্কে বের হয়ে গেছে। সুন্দর একটা জনপদ, আগে কখনো এই রাস্তা দেখা হয়নি। মিরিক গেলে আপনারা গাড়ি নিয়ে এই রাস্তা যেতে পারেন। এই বেস ক্যাম্পের রাস্তাটা এতটাই সুন্দর যে আমাদের নির্ঘুম রাতের কষ্ট ও পথের ক্লান্তি সব দূর হয়ে গেছে নিমিষে। সেটা শুধু আমি বলছি না, আপনারাও দেখুন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো। এই রাস্তা নাকি আবার হাতিও পারাপার হয়। ভাবা যায় সমতলে জঙ্গলের হাতি। এই পানিঘাটা এমন একটা জায়গা যেখান থেকে পাহাড়, ঝর্ণা, পাহাড়ি নদী, গভীর জঙ্গল এবং চা বাগান। এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে নাকি কাঞ্চনজঙ্ঘা রাজা মহাশয়কেও দেখা যায়। কি বৈচিত্র্যময় এই পৃথিবী! এখনো অনেক কিছু দেখা হয়নি চক্ষু মেলিয়া। বাদিকে
বাঁদিকে রাস্তাটা ধরে আমরা দুধিয়া দিকে চলে যাচ্ছি। যতটুকু সামনে যাচ্ছি শুধু মুগ্ধ হচ্ছি, আর ভিতর থেকে একটা আত্মচিৎকার আসছে, এত সুন্দর এই পৃথিবী। বিশেষ করে ভোরের আলোয় আরো বেশি সুন্দর লাগছে। আমরা বিশাল বড় একটা ব্রিজ পার হয়ে এলাম, তার নিচ দিয়ে নাকি মহানন্দা বয়ে যাচ্ছে, আর সে দূরের পাহাড়ের হাতছানি। ছোট্ট সুন্দর গ্রাম দুধিয়া, খুব অল্প ঘর বাড়ি আছে এখানে, এবং যেহেতু খুব ভোর, দু একজন মানুষ বেরিয়ে আসছে রাস্তায়। খুবই স্নিগ্ধ, আর শুধু পাখির শব্দ, চারপাশটা মুখরিত হয়ে আছে। সামনে মিলল খুব সুন্দর একটা ব্রিজ। উত্তরবঙ্গ এলে এই ছোট ছোট পাহাড়ি নদীগুলো এবং সুন্দর সুন্দর ব্রিজগুলো আমার মন খুব কাড়ে। এই ব্রিজটা দুধিয়া গ্রামের সাথে পাহাড়ের একটা সংযোগ করে দিয়েছে। এক পাশে দুধিয়া গ্রাম, মাঝখানে বয়ে চলছে মহানন্দা, আর ওই পাশটায় হচ্ছে পাহাড়। আমরা আস্তে আস্তে এই ব্রিজ ধরে পাহাড়ের দিকে এগিয়ে যাব। একটা লাইক তো আশা করা যায়। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করুন এবং ফ্রেন্ডদের মধ্যে, ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিন। আশা করি ভালো লাগবে। বলুন, ভাল লাগছে না পথ চলতে আমার সাথে? আস্তে আস্তে চা বাগানে দেখা মিলছে, পাহাড়ের উপরে চা বাগান, যেগুলো আমাকে সবসময় হাতছানি দিয়ে ডাকে। আর সেই পাহাড় কেটে কেটে পাহাড়ের কাছে কাছে গড়ে উঠেছে অনেক হোমস্টে, যেটা শুধু আমাদের জন্যই। পাহাড়ি খাদ, আর এদিকে হচ্ছে সেই সুসজ্জিত চা বাগান, যেটা একমাত্র এদিকে আসলেই দেখা যায়। দূরে যে পাহাড়টি দেখা যাচ্ছে এটা হচ্ছে নেপাল। আশা করি আজকের আমাদের ঠিকানা এখানেই হবে। আমরা অনেক ভেবেচিন্তে এটা ঠিক করলাম, কিন্তু কি ফর্মালিটিস আছে আমরা জানি না, কিছুই আমরা জানি না। ওখানে যে আমরা বলবো যে পৌঁছাতে পেরেছি কিনা। চলে এলাম ঘুরে ঘুরে পাহাড়ে উঠে মিরিক। চা বাগান তো অনেকে দেখেছেন, চা ফুল কে কে দেখেছেন দেখে নিন। ধীরে ধীরে পাহাড়ে মেঘ নেমে আসছে, অপেক্ষায় থাকলাম কখন আসবে সেই বৃষ্টি। আমরা মিরিক লেক আর আজকে গেলাম না, যেহেতু অনেক ভোর, কিন্তু আমরা যাব গোপালধারায়, সেখানে টি ব্রেক নিব। আর আসা যাওয়ার পথে গোপালধারা নামবো না, এটা কি হয়? এখানে আপনারা চা খেতে পারবেন, বিভিন্ন রকমের শোপিস আছে আপনারা কিনতে পারবেন, এবং চা পাতাও আপনারা কিনে নিয়ে যেতে পারবেন। এমন একটা চা বাগান যার সামনে দাঁড়িয়ে মনে পৃথিবীটাই মনে এতটাই সুন্দর। কিছুটা সময় আমরা এখানে কাটালাম। আমরা আমাদের ডেস্টিনেশনের খুব কাছাকাছি চলে এসেছি। এখন আমরা যাব হলো পশুপতি ফটক, সেখান দিয়ে আমরা নেপাল যাব।
আমরা কলকাতা থেকে জার্নি করে এসেছি প্রায় 665 কিলোমিটার, যেখানে সময় লাগে 16 ঘন্টা। কিন্তু আমরা এই 16 ঘন্টায় আমাদের যত রকমের চা বিরতি, ডিনার, আমরা যা যা বিরতি নিয়েছি সব মিলিয়ে আমাদের 16 ঘন্টা লাগলো পুরো। এখানে ইন্ডিয়ানদের প্রবেশের জন্য আমরা এখন ইন্ডিয়ার বর্ডারে আমাদের গাড়ির আরসি বুক এবং আমাদের আইডি কার্ড দিয়ে প্রবেশ করলাম। তারপরে আমরা ভিতরে ঢুকে এলাম। জায়গাটা খুব রেস্ট্রিক্টেড বলে আমরা এখানে কি করলাম আমি একটু দূরে যেয়ে আপনাদের বলছি। এখন আমরা নেপাল বর্ডার ঢুকে গেলাম। আমরা যাচ্ছি এখন বাঞ্চার ভবনে, যেটা কাস্টমস অফিস। আর এখানে বসে আমরা এই গল্পটা করব কিভাবে খুব সহজে বিদেশ চলে আসা যায়, কোনো রকম ভিসা, পাসপোর্ট, কোনো রকম ভেজাল ছাড়া, এবং নিজেদের গাড়ি নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে। নিচে যে দুটো ঘর দেখালাম ওখানে আমরা পারমিট করলাম, আমাদের ড্রাইভিং লাইসেন্স দিলাম আর গাড়ির আরসি বুক দিলাম। আর আমাদের যে কোনো একটা আইডি প্রুফ, সেটা ভোটার কার্ড হতে পারে, এটা আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, যে কোনো একটা আইডি প্রুফ দিলেই হবে। এটা একদম 5 মিনিটের কাজ হয়ে গেছে। তারপর আমাদেরকে পাঠালো ভাউচার ভবনে। সেখানে আমাদের জন্য ইন্ডিয়ান রুপিতে 400 টাকা করে, গাড়ি সহ আমরা দুজন 400 টাকা করে পার ডে। যেহেতু আমরা 2 দিন থাকবো, সেখানে 2 রাত থাকবো, সেখানে 3 দিনের জন্য ওরা 1200 টাকা কাটলো। এখানে 1200 টাকা আসছে, নেপালি 1800 টাকা। আর এখানে আমি ইন্ডিয়ান 100 রুপি ভাঙালাম, ওরা আমাকে নেপালি 160 টাকা দিল। আমরা যে কোনো জিনিস কিনবো তখন এটা মাথায় রাখবো যে ইন্ডিয়ান রুপি 100 আর নেপালি টাকা 160 টাকা। ওদের পেমেন্ট করলাম। তারপর আমরা বেশ খানিকটা এগিয়ে এলাম সামনে। এই যে নীল ঘরটা দেখা যাচ্ছে, এখানে আমরা রোড পারমিট দিলাম। এখানে নিল ইন্ডিয়ান টাকা 350 টাকা। এটা হচ্ছে পারমিটের কাগজ আর এটা হচ্ছে রোড ট্যাক্সের কাগজ। জাস্ট আপাতত এটাই দরকার, আর বেশি কিছু লাগবে না। আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে যেটা আমাদের সাথে মিসগাইড হয়েছে, তাই আমি বলে রাখি আপনাদের উপকার আসবে। যারা আমরা গাড়ি নিয়ে আসব, নিজেদের গাড়ি, আমরা যদি কলকাতা থেকে আসি তাহলে আমরা বাগডোগরা হয়ে আমরা কাকুরভিটা যে নেপাল বর্ডার আছে, আমরা ওদিক দিয়ে ঢুকে আমরা আবার পশুপতি দিয়ে আমরা বেরিয়ে যেতে পারবো। কিন্তু আমাদের এটা জানা ছিল না। আমরা ভেবেছিলাম যেদিক দিয়ে ঢুকবো সেদিক দিয়ে আমাদের বেরোতে হবে। তাই আমরা মিরিক হয়ে ঢুকলাম, আবার আমরা মিরিক দিয়ে বেরোবো, যেহেতু আমাদের পরবর্তী ডেস্টিনেশন ওদিকটায়। একটাই দুঃখ রয়ে গেল যে দুটো বর্ডার দিয়ে ঢুকলে আমরা দুটো বর্ডারে দুই রকম সৌন্দর্য দেখতে পারতাম, আপনার সাথে শেয়ার করতে পারতাম। আপনারা যদি নিজেদের গাড়ি ড্রাইভ করে আসেন, তাহলে যদি নেপাল এই কার্নিয়াম ট্যুর যদি আপনারা করতে চান, নেপালের এই সাইডটা, তাহলে অবশ্যই এটা আপনারা মাথায় রাখবেন। আর আমার এক্সপ্লোর অফবিট চ্যানেলটা আমি আস্তে আস্তে এটাকে নিয়ে কাজ করতে চাচ্ছি। আমি চাচ্ছি যে সত্যি অফবিট যে সব জায়গা আছে, ভালো লাগার জায়গা, সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি যাব, যাই হোক সবই হবে আস্তে আস্তে। আমি আবার ফিরে আসছি আমার চ্যানেলের কাজ নিয়ে। এই তো চলে এলাম একটা সুন্দর জায়গায়। ভিডিওটি দেখতে থাকুন, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিন। সামনে অনেক ফেস্টিভ্যাল আছে, আশা করি কাজে লাগবে। আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানান। আর আমি এই যে মনসুন ট্রিপটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করব। আমি কয়েকটা সিরিজ করব, যেহেতু আমার ইচ্ছা আছে আমি কয়েক জায়গায় যাব। তাহলে আমার মনে হয় প্রতিটা ভিডিওই আপনাদের কাজে লাগবে। সুতরাং সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করুন, আর বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে যে কোনো ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।